আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নতুন হলিস্টিক প্যাটার্ন অনুসারে নমুনা প্রশ্নপত্র। দেখো, সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 6 = 6। পৃথিবীর কক্ষপথে আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, আয়তাকার। উত্তর হবে উপবৃত্তাকার। মধ্যরাত্রির সূর্যের দেশ হলো জাপান, ভারতবর্ষ, নরওয়ে, নিউজিল্যান্ড। উত্তর হবে নরওয়ে। নরওয়ে হবে। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, 0 ডিগ্রি। মূলমধ্যরেখাটি লন্ডন, নিউ ইয়র্ক, রোম, টোকিও শহরের ওপর দিয়ে প্রসারিত। উত্তর হবে লন্ডন। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার, ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে কমে, সমান থাকে, একই থাকে, কমে। এশিয়া ও আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, কাস্পিয়ান সাগর, আরব সাগর। উত্তর হবে লোহিত সাগর। চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান প্রদেশকে। উত্তর হবে হুনান প্রদেশকে। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সেলভা তৈগা, সেভ ভেল্ড। উত্তর হবে সেলভা। 2 দাগে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি প্রতিবর্ষে, মানে 1 করে 1 × 4 = 4। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তর হবে 15 কোটি কিমি। বিষুব কথার অর্থ কী? সমান দিন ও রাত্রি। দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সবথেকে বেশি? উত্তর হবে নিরক্ষরেখা। জিপিএসের সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ুর সরমুখী চাপের পরীক্ষা কে করেন? উত্তর হবে অটো ভন গেরিক। প্রশ্ন, কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা হয়? সাংহাই। কোন নদীকে চীনের দুঃখ বলা হয়? হোয়াংহো। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তর হবে তৈগা বনভূমি। 3 দাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। মধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু বা পদার্থসমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মধ্যাকর্ষণ শক্তি বলে। এই বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসে, অথবা আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: 1. কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2. কোনো একটি দেশে সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3. দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটির দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? আমরা জানি প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেমি পারস্তম্ভের সমান বায়ু চাপ কমে যায়। পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলির প্রায় 1000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করে। পর্বতের যতই উপরে উঠে যায় ততই বায়ু পাতলা ও হালকা হয়ে তার চাপ কমে যায়, ফলে একসময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। তাই পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান। এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা সহ খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। 4 দাগে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো 2টি। প্রতিটি প্রশ্নের মান 3 করে 3 × 2 = 6। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে। একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। অক্ষরেখা, দ্রাঘিমারেখা। সংজ্ঞা: নিরক্ষরেখা থেকে উত্তর ও দক্ষিণে অবস্থিত পৃথিবীকে পূর্ব পশ্চিমে বেষ্টনকারী কাল্পনিক পূর্ণ বৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলে। দ্রাঘিমারেখা: সুমেরুবৃত্ত থেকে কুমেরুবিন্দু পর্যন্ত বিস্তৃত সমান দ্রাঘিমাযুক্ত স্থানগুলিকে কোনো কাল্পনিক রেখা দ্বারা যোগ করলে যে অর্ধবৃত্তাকার রেখা পাওয়া যায় তাকে দ্রাঘিমারেখা বলে।
সংখ্যা, নিরক্ষরেখা থেকে মেরুবিন্দু পর্যন্ত 1 ডিগ্রি অন্তর 89টি করে মোট 178টি অক্ষরেখা প্লাস 1টি নিরক্ষরেখা সমান সমান মোট 179টি অক্ষরেখা আছে। মূলমধ্যরেখা 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি অন্তর পূর্ব ও পশ্চিমে 180টি করে মোট 360টি দ্রাঘিমারেখা কল্পনা করা হয়েছে। সর্বনিম্ন মান ও সর্বোচ্চ মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। দ্রাঘিমারেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 180 ডিগ্রি। অপর নাম, অক্ষরেখার অপর নাম সমক্ষরেখা। দ্রাঘিমারেখার অপর নাম দেশান্তর রেখা। অবস্থান, একে অপরের সঙ্গে সমান্তরাল, একে অপরের সঙ্গে অসমান্তরাল। বিস্তার, পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, উত্তর দক্ষিণে বিস্তৃত। আকৃতি, পূর্ণবৃত্ত বা গোলাকার, অর্ধবৃত্ত বা অর্ধ গোলাকার। কৌণিক মান 360 ডিগ্রি আর দ্রাঘিমারেখার কৌণিক মান হচ্ছে 180 ডিগ্রি। ফেরেলের সূত্র আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্ভূত কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেগে প্রবাহিত হয়। একেই বলা হয় ফেরেলের সূত্র। নামকরণ, 1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহবিদ উইলিয়াম ফেরেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেরেলের সূত্র। পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? মধ্য এশিয়ার তাজিকিস্তান পৃথিবীর সর্বোচ্চ মালভূমি। পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। ভারতের জম্মু কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর হাইপেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটির কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক। এশিয়ার প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 5 ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি। প্রশ্নের মান 5 করে, 5 × 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। অপসূর অবস্থান, 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, একে পৃথিবীর অপসূর অবস্থান বলে। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর অবস্থান, 23 জুন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। এই চিত্রটা কিন্তু তোমরা অবশ্যই কিন্তু এই উত্তরের সঙ্গে এঁকে দেবে, এটা তোমরা টেক্সট বইও পেয়ে যাবে। পরের প্রশ্ন, জিপিএসের ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএসের ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেমন এক সঠিক অবস্থান নির্ণয়, জিপিএস মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2 যানবাহন সংক্রান্ত তথ্য, জাহাজ, বিমান এমনকি সড়কপথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। প্রতিরক্ষামূলক কাজ, প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশে সেনাবাহিনীর নিকট একটি সর্বাধুনিক প্রযুক্তির হাতিয়ার। জরিপ কার্যে, বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য সর্বপরিকল্পনা ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসাবে কাজ করে। ম্যাপ প্রস্তুতি, উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 6 আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থান সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আরোহণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। 3 বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুর চাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1 সমুদ্রপৃষ্ঠ উচ্চতা, সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ু স্তর ঘন, তাই তার ওপরও চাপ বেশি হয়। প্রতি 110 মিটার ওপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। উদাহরণ, পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। 2 বায়ুর উষ্ণতা, বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। উষ্ণতা প্রিন্টিং মিস্টেক আছে, বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ু প্রসারিত হালকা হয় এবং চাপ কমে যায়, আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত ও শীতল হয় এবং বায়ুচাপ বৃদ্ধি পায়। 3 জলীয় বাষ্প, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুচাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুচাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুচাপ বেড়ে যায়। পরের প্রশ্ন, পৃথিবীর আবর্তন। পৃথিবীতে আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলে সেই বায়ু এসে জমা হয়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করছে। আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। জলভাগ ও স্থলভাগের বন্টন।
স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ুচাপ কম হয় এবং শীতকালে বায়ুচাপ বেশি হয়। জলভাগে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। অন্যান্য কারণ এছাড়াও বায়ুমণ্ডলের গভীরতা, অভিকর্ষণের টানের তারতম্যের ফলেও বায়ুর চাপের তারতম্য হয়। পরের প্রশ্ন, জাপানের কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখুন, আমি আর মুখে বলছি না, আমি আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমার খাতে নোট ডাউন করে নেবে। 1 দিয়ে পয়েন্ট করবে উন্নত বন্দর, 2 দিয়ে পয়েন্ট করবে উন্নত প্রযুক্তি, 3 দিয়ে শক্তি সম্পদের প্রাচুর্য, 4 দিয়ে দক্ষ শ্রমিক, 5 দিয়ে বিপুল চাহিদা। পয়েন্ট করবে উন্নত পরিবহন, 6 দিয়ে পয়েন্ট করবে মূলধনের প্রাচুর্য। 5 নম্বর প্রশ্ন, ইয়াংসি কিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। দেখো, 1 দিয়ে পয়েন্ট করবে উন্নত কৃষি বা কৃষির উন্নতি, দেখে নাও। 2 দিয়ে পয়েন্ট করবে খনিজ সম্পদের প্রাচুর্য, 3 দিয়ে পয়েন্ট করবে শিল্পের উন্নতি, 4 দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থা, 5 দিয়ে ঘনবসতিপূর্ণ বা ঘনবসতি ও সুলভ শ্রমিক, 6 দিয়ে পয়েন্ট করবে বন্দরের সান্নিধ্য, 7 দিয়ে সরকারি আনুকূল্য, 8 দিয়ে পয়েন্ট করবে অন্যান্য। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের হলিস্টিক প্যাটার্ন অনুসারে সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো করে কোশ্চেনটা দেখে নাও, এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে। সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য গুরুত্বের নিরিখে এগিয়ে রয়েছে। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে নোট ডাউন করে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর পর দেখে নিতে পারবে।